বোস-আইনস্টাইন বন্টন বা পরিসংখ্যান সূত্রের সমীকরণ প্রতিষ্ঠা করো। তো দেখো এখানে ঠিক আমরা গত দুইটা কোশ্চেনে যেভাবে আর কি বাংলা লেখাটা প্রথম দিকে বা শুরুর দিকে লিখে রেখেছি, এখানেও ঠিক তোমরা হুবহু সেটাই লিখবা, ঠিক আছে। এই যে একটা আইসোলেটেড সিস্টেম নেই, যেখানে এন সংখ্যা কণা আছে যা বোজন নামে পরিচিত, এরা বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান মেনে চলে। তো এখানে আমরা বোজন কেন দিলাম, দেখো আমরা যখন ফার্মি-ডিরাক পরিসংখ্যানটা প্রতিষ্ঠা করেছিলাম, সেখানে বলেছিলাম যারা ফার্মি-ডিরাক পরিসংখ্যান অনুসরণ করে তাদের ফার্মিয়ন বলে। তো এখানে তাহলে কি হবে, যারা বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে যেসব কণা তাদেরকে বলা হয় বোজন কণা, ঠিক আছে। বা এটা কিন্তু পদাগেও থাকতে পারে। তো তারপর তোমরা হুবহু ঠিক একইভাবে গত কোশ্চেনে যেভাবে তোমরা শিখেছো, একটা সিস্টেমকে প্রথমে কম্পার্টমেন্ট কে এর ভিতরে বন্টন করে দিলে সেখানে 1 2 3 কে কম্পার্টমেন্টে n1 n2 n3 n সংখ্যক কণা nk সংখ্যক কণা এরা বিভাজিত হয়। তো ঠিক বিভাজনের ফলে তাদের শক্তি হয় এত, তাদের কোষ উপাদানের মাত্রাও হয় এত। তো তারপর যখন আমরা ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতাটা হিসাব করব, তখনই আমাদের একটু এখানে বোঝার আছে। দেখো এখান থেকে দুই একটা লাইন যদি বুঝতে পারো, বাকি লাইনগুলো হুবহু কিন্তু আমাদের পূর্বের লেকচারের মতোই। দেখো আমি শুরুতেই বলে রাখি, এই বোস-আইনস্টাইন পরিসংখ্যান কোনোভাবেই ওই যে পাউলির বর্জন নীতি ছিল না, তোমরা হয়তো অনেকে খেয়াল আছে যে পাউলির বর্জন নীতি নিয়ে আমি গত লেকচারগুলোতে আলোচনা করেছিলাম যে পাউলির বর্জন নীতি হচ্ছে একটা সেলে একটার বেশি কণা থাকতে পারবে না, ঠিক আছে। হয় শূন্য থাকতে হবে, মানে হয় কোনোটাই থাকা যাবে না, না হলে একটা থাকতে হবে, একটার অধিক কণা থাকা যাবে না। এটা কিন্তু পাউলির বর্জন নীতি। তো এই পাউলির বর্জন নীতিকে বোস-আইনস্টাইন মানে না, ঠিক আছে। আমি আবারও বলি, বোস-আইনস্টাইন বন্টন সূত্র পাউলির বর্জন নীতিকে অনুসরণ করে না। তাহলে আমাদের অবশ্যই একটা সেলে একটার বেশি কণা থাকতে পারবে, কার ক্ষেত্রে, বোস-আইনস্টাইন সমীকরণের ক্ষেত্রে। তো সেই বিষয়টা আমরা এখন একটু হিসাব করি, আমরা ম্যাক্রো স্টেটের ক্ষেত্রে কিভাবে তাপগতীয় সম্ভাব্যতার হিসাব করব। দেখো প্রথমত আমরা যদি দুইটা কক্ষ ধরি, ঠিক আছে, আমরা এখানে দুইটি ঘর ধরলাম, ঠিক আছে। তো যাদেরকে আমরা ঘর ধরবো অর্থাৎ এরাই কিন্তু কোষের উপাদান সংখ্যা। তো কোষের উপাদান সংখ্যাকে জি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা জি1 ইকুয়াল টু কী ধরলাম, 2, কারণ আমরা এখানে যেহেতু দুইটা সেল বা দুইটা ঘর নিচ্ছি, তাহলে জি1 ইকুয়াল টু, জি1 হচ্ছে কোষের উপাদান সংখ্যা, সেটা 2। আবার আমরা এই দুইটা ঘরের ভিতরে টোটাল 3টা কণাকে বিভাজন করব, ঠিক আছে। তাহলে আমাদের কণা সংখ্যাকে প্রকাশ করা হয় এন দিয়ে। ওকে, তো n1 এর মান আমাদের কি হবে, 3। আবারও বোঝো, আমরা দুইটা ঘরের ভিতরে বা দুইটা সেলের ভিতরে কণা নিচ্ছি, তো দুইটা সেল থাকার কারণে জি1 এর মান হচ্ছে 2, জি1 যেহেতু সেলের উপাদান সংখ্যা। আবার এই দুইটা সেলে আমরা কয়টা কণাকে সাজাবো, 3টা কণাকে, কণা সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়, তাহলে n1 এর মান হবে 3। এখন আমরা দুইটা সেলের ভিতরে 3টা কণাকে সর্বোচ্চ কয়ভাবে সাজাতে পারি, দেখো এটা খুবই সিম্পল একটা বিষয়, আমরা সর্বোচ্চ 4 ভাবে সাজাতে পারি। এখন এই 4 ভাবে কি আমি এটা নিজে বানিয়ে বললাম, না, এখানে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। দেখো এ একটা কণা, এ একটা কণা, এ একটা কণা, আমরা প্রথমে 3টা কণাকে এক ঘরে রাখবো আর একটা ঘরে কোনো কণায় রাখবো না। তারপর দ্বিতীয় ধাপে আমরা কি করব, দ্বিতীয় ধাপে আমরা এক ঘরে 2টা কণা রাখবো, পরবর্তী ঘরে একটা কণা রাখবো। 3 নাম্বার ধাপে কি করব, 3 নাম্বার ধাপে আমরা প্রথম ঘরে একটা রেখে দ্বিতীয় ঘরে 2টা রাখবো, ঠিক আছে। তারপর চতুর্থ ধাপে কি করব, প্রথম ঘরে কোনো কণায় রাখবো না, দ্বিতীয় ঘরে 3টা কণাকে রেখে দেব। তো দেখো তো 3টা কণাকে 2টা ঘরে কিন্তু 4 ভাবে সাজানো যায়, ঠিক আছে, বা 4 ভাবে রাখা যায়। প্রথমত প্রথম ঘরে 3টা কণা রেখে দ্বিতীয় ঘর শূন্য রাখবো, ফাঁকা রাখবো। তারপর প্রথম ঘরে 2টা রেখে দ্বিতীয় ঘরে একটা রাখবো। তারপর প্রথম ঘরে একটা রেখে দ্বিতীয় ঘরে 2টা রাখবো। তারপর প্রথম ঘরে না রেখে দ্বিতীয় ঘরে 3টায় রেখে দিব। তাহলে আমরা বুঝতেই পারছি 3টা কণাকে 2টা ঘরের ভিতরে কয়ভাবে সাজানো যায়, 4 ভাবে সাজানো যায়। তাহলে আমরা যেহেতু 4 ভাবে সাজাচ্ছি, তাহলে এই 4কে আবার আমরা একটু ম্যাক্সিমাইজ করতে পারি কিভাবে, 3 + 2 - 1। দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে 4 আসে কিনা, 3 + 2 মানে 5, 5 - 1 মানে 4, ঠিক আছে। তো 4 ভাবে যেহেতু আমরা সাজাচ্ছি কাকে, 3টে কণাকে, কয়টা ঘরে, 2টা ঘরে, এর জন্য 4কে আমরা এভাবেও লিখতে পারি 3 + 2 - 1। এখন যদি আমরা এদেরকে একটু প্রতীক দিয়ে লিখি, দেখো 3 কিসের, n1 এর মান, তাহলে n1 প্লাস 2 কি, g1 এর মান, g1 - 1, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা n1 প্লাস g1 - 1 লিখতে পারি। কখন লিখতে পারি, দেখো 3টা কণাকে 2টা ঘরের ভিতরে রাখলে যদি আমাদের এইরকম একটা মান আসে, তাহলে n1 কণাকে g1 ঘরের ভিতরে রাখলে আমাদের এইরকম একটা মান কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে আমরা এদেরকে যখন একটা সম্ভাব্যতা ফ্যাক্টর দিয়ে প্রকাশ করব 1 নম্বর সেলের ক্ষেত্রে, তখন কি হবে, দেখো n1 প্লাস
g1 মাইনাস অন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, সম্ভাব্যতাকে অবশ্যই ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করবে। এখন কোন ঘরে রাখছে, আমরা ধরে নাও প্রথমত n1 ঘরে রাখছে, তাহলে n1 ফ্যাক্টোরিয়াল প্লাস উপাদান সংখ্যা কি g1 মাইনাস অন ফ্যাক্টোরিয়াল। এভাবে কিন্তু আমরা বোস আইনস্টাইনের ক্ষেত্রে প্রতিটা কণার ক্ষেত্রে বা প্রতিটা সেলের ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতা বের করব, ঠিক আছে। তো এইটাই তোমরা জাস্ট খেয়াল রাখবা যে এটা কিভাবে হচ্ছে। এখন আমরা আমাদের ম্যাক্রো স্টেটের ক্ষেত্রে যে তাপগতীয় সম্ভাব্যতা সেটা খেয়াল করো। বোস আইনস্টাইনের ক্ষেত্রে আসলে এই পার্ট বা অংশটি কেমন হয় দেখো। ম্যাক্রো স্টেটের ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতা বা এভাবেও লেখা যায় যে n1 n2 nk সংখ্যক কণা g1 g2 gk সেলের মধ্যে বিভাজন হওয়ার ফলে বা বিভাজন হওয়ার সম্ভাবনা, তার সম্ভাবনা থেকে অবশ্যই w দিয়ে প্রকাশ করা হবে, w ইকুয়াল টু। তো যেহেতু আমরা প্রথমে কি করব n1, এটা অবশ্যই বারবার মিস্টেক হচ্ছে, দেখো এটা কিন্তু n1 হবে, ঠিক আছে। n1 কে g1 এর ভিতরে রাখবো, ঠিক আছে। n1 কণাকে g1 সেলের ভিতরে রাখলে মান হবে এটা। কিভাবে হলো আমি কিন্তু তোমাদের পূর্বেই বলে দিয়েছি। তারপর n2 কে যখন আমরা g2 সেলের ভিতরে রাখবো তখন মান হবে এটা। তারপর nk কে যখন আমরা gk সেলের ভিতরে রাখবো তখন মান হবে এই অংশটা। ক্লিয়ার? আমার মনে হয় আর এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। তারপর দেখো আমরা এই যে বারবার n1 n2 nk এগুলো না লিখে তো আমরা ni করে দিতে পারি, ঠিক g1 এরটাও gi, আমরা গত লেকচারে যেভাবে করেছিলাম আর কি। তো on 2 কে এগুলো না লিখে জাস্ট i করে দিবা, ঠিক আছে, সবগুলোর শেষে i দিয়ে দিবা নিচে। তো যেহেতু এটা গুণকীয় টার্ম, তাহলে গুণকীয় টার্মকে অবশ্যই ক্যাপিটাল পাই দিয়ে লিখতে হবে। গুণকীয় টার্মকে একত্রিত করার জন্য কি করতে হবে, ক্যাপিটাল পাই ব্যবহার করতে হবে। যদি আমরা প্লাস মাইনাস থাকতো তাদেরকে একত্রিত করার জন্য কি ব্যবহার করতাম, সামেশন ব্যবহার করতাম। তাহলে ক্যাপিটাল পাই দাও, আই এর মান 1 থেকে কে, যেহেতু কম্পার্টমেন্টটা 1 থেকে কে পর্যন্ত, এই জন্য আই ইকুয়াল টু 1 টু কে। এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। তো দেখো এখানে ni ও gi মাস গ্রেটার দ্যান অন, ঠিক আছে। ni আর gi মাস গ্রেটার দ্যান অন, এটা কেন বলা হচ্ছে আবারও খেয়াল করো। পাউলির বর্জন নীতি কিন্তু অনুসরণ করছে না বোস আইনস্টাইন। বোস আইনস্টাইন বলছে একটা সেলে একটারও অধিক থাকতে পারে, পাউলির বর্জন নীতি ছিল সর্বোচ্চ একটা থাকবে, কিন্তু বোস আইনস্টাইন যেহেতু এটা মানছে না, তার মানে আমরা বুঝতে পারছি যে একটা সেলে অবশ্যই তার মান, কণা সংখ্যার মান 1 এর অধিক হতে পারে। তাহলে অবশ্যই n1 g1 এরা মাস গ্রেটার দ্যান 1 হবে, তাই না। এরা আর কিন্তু 1 থেকে ছোট বা 1 এর সমান হবে না, এরা অবশ্যই 1 থেকে বৃহৎ হবে। তো যদি এমনটা হয় তাহলে দেখো আমরা এই যে 1 গুলোকে কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো, ঠিক আছে। কারণ ni gi এরা 1 থেকে অনেক বড় হওয়ার কারণে আমরা 1 কে এখানে কি করতে পারি, অ্যাভয়েড করতে পারি। তো জাস্ট আমরা এখানে অ্যাভয়েড করে এখানে 1 কে আউট করে দেব, এখানেও 1 কে আউট করে দেব। তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি যে ni প্লাস gi মাইনাস 1 ইজ সিমিলার টু ni প্লাস gi। এইটার সমান কিন্তু এটা লেখা যায়, কারণ যেহেতু 1 এখানে অনেক ছোট হয়ে যাচ্ছে। আবার দেখো gi মাইনাস 1 সিমিলার টু giও লেখা যায়। তো এখন আমরা এই মানটা জাস্ট 1 নম্বর সমীকরণে কিভাবে বসাই দেখো। ওকে, তাহলে এখান থেকে 1 আউট করে দাও, এখান থেকে 1 আউট করে শুরু থাকে কি gi ফ্যাক্টর। তাহলে এখন যদি আমরা এই সমীকরণটাতে লগ প্রয়োগ করি, তাহলে w কি হয়ে যাবে, লগ w সামেশন। এখন দেখো এই ক্যাপিটাল কিন্তু আর থাকবে না, কারণ তুমি যখন এখানে লগ প্রয়োগ করবা তখন লগ প্লাস মাইনাসের একটা ফাংশন আসবে, আর প্লাস মাইনাসের ফাংশন আসলে কি হয়ে যাবে, সামেশন হয়ে যাবে। তাহলে এখন লগ ni প্লাস gi ফ্যাক্টরিয়ালকে কিভাবে লেখা যায়, এই যে লগ ni প্লাস gi ফ্যাক্টরিয়াল। এখন এই লগ উপরের এ পাবে, এ পাবে, এও পাবে, ঠিক আছে। তো নিচে যারা পায় তাদের ক্ষেত্রে কি হয়ে যায়, লগ বিয়োগ হয়ে যায়। এজন্য আমরা এদেরকে ni কেও লগের সাথে অ্যাটাচ করে বিয়োগ করে দিলাম, লগ gi ফ্যাক্টরিয়াল কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমাদের সেই চিরচেনা রূপ স্টার্লিং ফর্মুলাটা আমরা এই 2 নম্বর সমীকরণে প্রয়োগ করব। আমরা জানি স্টার্লিং ফর্মুলা কাদের প্রয়োগ করা যায়, যাদের শেষে শুধুমাত্র ফ্যাক্টরিয়াল থাকে, ঠিক আছে। এখানে কিন্তু 3টা রাশিরই ফ্যাক্টরিয়াল আছে, ঠিক আছে। এজন্য এদের 3টার উপরেই আমরা স্টার্লিং ফর্মুলা প্রয়োগ করতে পারবো, কিন্তু লগ w তে ফ্যাক্টরিয়াল না থাকায় এখানে স্টার্লিং ফর্মুলা প্রয়োগ হবে না। তাহলে লেখো যে 2 নম্বর সমীকরণে স্টার্লিং ফর্মুলা প্রয়োগ করে পাই। ওকে, তো আমরা এখন এই যে 2 নম্বর সমীকরণটিতে স্টার্লিং ফর্মুলা প্রয়োগ করব। তো দেখো আমি 2 নম্বর সমীকরণকে তোমাদের বোঝানোর জন্য আবারও কিন্তু একটা কাগজের ভিতরে আলাদা করে লিখে রেখেছি। এটা কিন্তু আমাদের 2 নম্বর সমীকরণ ছিল। তো এইখানে আমরা স্টার্লিং ফর্মুলাটা কিভাবে প্রয়োগ করি দেখো। স্টার্লিং ফর্মুলা log n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n log n মাইনাস n, এটা কিন্তু স্টার্লিং ফর্মুলার সূত্র। অবশ্যই স্টার্লিং ফর্মুলার ব্যবহারটা তোমরা আগে জেনেছো। তো যদি আমরা এই log ni প্লাস gi, আমাদের একটু মিস্টেক হয়ে গেছিলো, দেখো এখানে log ni প্লাস gi এর ফ্যাক্টরিয়াল আছে, ঠিক আছে, এখানেও ফ্যাক্টরিয়াল আছে। 2 নম্বর সমীকরণে কিন্তু এটা ছিল। তো এখন log ni প্লাস gi ফ্যাক্টরিয়ালকে যদি আমরা log n ফ্যাক্টরিয়াল হিসেবে বিবেচনা করি, তাহলে n এর মান অবশ্যই ni প্লাস gi। সূত্রটা কি, n log n, অর্থাৎ ni প্লাস gi log ni প্লাস gi মাইনাস n, এই যে মাইনাস n। তো এটাকে আমরা আলাদা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, এই মাইনাস বসে গেল।
লগ এন আই ফ্যাক্টোরিয়ালকে কীভাবে ক্যালকুলেশন করব দেখো, যদি লগ এন ফ্যাক্টোরিয়াল বিবেচনা করি, এন লগ এন, এই যে এন আই লগ এন আই মাইনাস এন মাইনাস এন আই, এরপর দেখো মাইনাস এই মাইনাস বসে গেল। এখন আমরা লগ জিআইকে কীভাবে ক্যালকুলেশন করব, লগ এন ধরে ক্যালকুলেশন করব, তাহলে এন লগ এন মাইনাস এন অর্থাৎ জিআই লগ জিআই মাইনাস জিআই। তাহলে আমি আশা করি তোমাদের এই সম্পর্কটা বা এই সমীকরণটা বুঝতে কোনো সমস্যা নেই। এখন দেখো তারপরের লাইনে আমরা কি করি, সামেশন যেভাবে আছে সেভাবে রেখে দেখো। এখন আমরা শুধুমাত্র এই যে ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব, ঠিক আছে, আর কোনো কাজ নেই আমাদের। এই মাইনাস ব্র্যাকেট উঠে এনআই বসে গেল, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, জিআই এখানে সেট আপ হয়ে গেল। এখানে দেখো ব্র্যাকেট উঠে মাইনাস এনআই লগ এনআই হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হলো, এনআই বসলো। এখানেও একইভাবে ব্র্যাকেট উঠে মাইনাস জিআই লগ জিআই হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হলো, জিআই এখানে বসে গেল। এখন কেটে দাও, দেখো মাইনাস এনআই প্লাস এনআই কেটে যায়, মাইনাস জিআই প্লাস জিআই কেটে যায়। তারপর যে রাশিগুলো অবশিষ্ট থাকে তাদেরকে আমরা পরবর্তী লাইনে সেট আপ করে দিব। ওকে, তাহলে আমাদের অবশিষ্ট থাকে কি, লগ ডব্লিউ সামেশন থাকে, এনআই এই যে অংশটা পুরোটাই থেকে যাবে, এই দুইটা আউটে, এখানে থাকে মাইনাস এনআই লগ এনআই মাইনাস জিআই লগ জিআই। এটাকে আমরা ধরে নিলাম 3 নম্বর সমীকরণ। তো এখন আমরা কি করব, আমরা তো জানি স্টার্লিং ফর্মুলা প্রয়োগ করার পর কি করতে হয়, স্টার্লিং ফর্মুলা প্রয়োগ করার পরে ডিফারেন্সিয়েট বা ব্যবকলন করতে হয়। তো আমরা এই 3 নম্বর সমীকরণে ব্যবকলন করব। তো ব্যবকলন কার সাপেক্ষে করব, এনআই এর সাপেক্ষে, ঠিক আছে, কারণ এনআইটা এখানে একমাত্র ভ্যারিয়েবল। তো এনআইকে যখন আমরা এনআই এর সাপেক্ষে ব্যবকলন করব, এনআই বাদে যেটা থাকবে সেটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে গণ্য হবে। যেমন এই যে জিআই দেখছো, জিআই কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আর কনস্ট্যান্টগুলোকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, জিরো হয়। এটা কিন্তু আমি আগেই বলেছি, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়। তো যেহেতু আমরা এনআই এর সাপেক্ষে করব, তাহলে জিআই যেখানে যেখানে থাকবে তার মান সব জিরো হয়ে যাবে। তো লগ ডব্লিউকে ডিফারেন্সিয়েট করলে ডি লগ ডব্লিউ হয়, কারণ আমরা জানি এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ডিএক্স। সামেশন আই ইকুয়াল টু 1 থেকে কে যেভাবে আছে ওভাবেই থেকে যাবে। এরপর দেখো, যদি আমরা এই অংশটাকে ইউ ধরি, এই অংশটাকে ভি ধরি, তাহলে ডিফারেন্সিয়েটের সূত্র কি, ডিডিএক্স অফ ইউ ভি এর সূত্র হচ্ছে ইউকে একবার রেখে ভিকে ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে দুইবার করতে হবে কিন্তু, ঠিক আছে। তো আমরা প্রথমে এই ইউকে রেখে দিচ্ছি, রেখে এই ভি অংশটাকে ডিফারেন্সিয়েট করছি। তো দেখো লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x ইন্টু ডিএক্স, ঠিক আছে, 1/x ইন্টু ডিএক্স। এখন ডিএক্স ডিএনআই কীভাবে আসলো, এই যে এই এক্সকে যখন আমরা আরও একবার ডিফারেন্সিয়েট করছি তখন জিআই শূন্য হয়ে যাচ্ছে, এনআই কি হয়ে যাচ্ছে, ডিএনআই হয়ে যাচ্ছে, প্লাস এনআই লগ এনআই। একে আমরা কিভাবে করব দেখো, ও সরি, এখানে আমাদের আরও একটা অংশ কিন্তু বাকি আছে কি, এবার আমরা ভিকে রেখে ইউকে করব। তো ইউকে যখন করব, জিআই তো জিরো হয়ে যাবে, এনআই কি হয়ে যাবে, এনআইকে ডিফারেন্সিয়েট করলে হয় ডিএনআই, মাইনাস এই মাইনাস মাইনাস বসে গেল। এখন আমরা এই লাইনটা করব। তো এখানেও দেখো একইভাবে আমরা এই অংশটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তো আমরা প্রথমে ইউকে রেখে ভিকে করব, ভিকে লগ এনআইকে করলে হয় 1/ni ডিএনআই। তারপর এই যে মাইনাস এখানে, সরি, এখানে এবার আমরা কি করব, প্লাস লিখে এবার ভিকে রেখে ইউকে করব, ঠিক আছে, ভিকে লগ এনআই যাকে আমরা রেখে দিব, রেখে ইউকে করব, অর্থাৎ এনআইকে করব কি হয়ে যাবে, ডিএনআই। আর এই যে টোটাল অংশটাই কিন্তু ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়, কারণ জিআই এখানে কি হিসেবে কাজ করছে, কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তাহলে এদের আর ডিফারেন্সিয়েট নেই। তো তোমাদের যদি ডিফারেন্সিয়েট বুঝতে সমস্যা হয়, তো আমি এর আগেও এই নিয়মের যে দুইটা থিওরি করিয়েছি ওখানেও ডিফারেন্সিয়েট সম্পর্কে আরও আলোচনা করা আছে, ওখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবা। তারপর দেখো এদিকে যা আছে সেভাবে থেকে যাবে, এখানে এনআই প্লাস জিআই, নিচে এনআই প্লাস জিআই কেটে যায়, আবার এখানে এনআই কেটে যায়, তাহলে থাকে কি দেখো, এইখান থেকে থাকে লগ এনআই প্লাস জিআই ডিএনআই। আর এই যে ডিএনআই দেখছো না, এর আগে কিছু নেই মানে কি, প্লাস এই যে সেই ডিএনআইটা এখানে চলে আসলো, ঠিক আছে। আর এই অংশটাকে আমরা এখানে বসালাম। এখন এইখানে দেখো এনআই আউট হয়ে কি থাকে, মাইনাস ডিএনআই, এই যে মাইনাস ডিএনআই প্লাস লগ এনআই ডিএনআই, কিন্তু এই প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস লগ এনআই ডিএনআই। এরপর এই লাইন থেকে এটা কিভাবে আসে খেয়াল করো, আমরা সব কিছু ঠিকঠাক রাখবো, শুধুমাত্র মাইনাস ডিএনআই প্লাস ডিএনআই কিন্তু কেটে যাচ্ছে, থাকে শুধু এই দুইটা অংশ, কিন্তু উভয়ের ভিতরে দেখো ডিএনআই আছে, লগ আছে না, তাহলে এই দুইটাকে আমরা কমন নিব, প্রথমে লগ কমন নিব, শেষে ডিএনআই কমন নিব, তাহলে মাঝখানে থাকে কি এনআই প্লাস জিআই আর এনআই। তো এনআই প্লাস জিআইকে রেখে দিলাম, এই মাইনাস এনআই লগের সাথে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, ঠিক আছে। মাইনাস জিনিসটা আমরা লগের সাথে ভাগ করে দিতে পারি, আবার প্লাস থাকলে গুণ করে দিতে পারি, আবার ভাগ থাকলে কিন্তু সে জিনিসটাকে আমরা মাইনাসও করে দিতে পারি আলাদা করার সময়। তো এটাকে আমরা ধরে নিলাম কি 4 নম্বর সমীকরণ। ওকে, এখন আমরা জানি আমরা সর্বাধিক সম্ভাব্য অবস্থা বা স্থিতি অবস্থার ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতার মান কি হয়, কনস্ট্যান্ট হয়। এটা কিন্তু আমাদের একেবারে মুখস্থ বা জানা রুল, এটা আমাদের, যদিও আমাদের চোখের সামনে এখনো পর্যন্ত এই ধরনের কোনো নিয়ম নাই, কিন্তু আমরা ফিজিক্সে দেখেছি, এটা যারা ফিজিক্স ডিপার্টমেন্টে যারা আছে তারা এটা খুব ভালো করে জানে, এই সম্পর্কে তাদের থিওরিও আছে।
যে সর্বাধিক সম্ভাব্য অবস্থা বা স্থিতি অবস্থার ক্ষেত্রে তাপগতীয় সম্ভাব্যতা W এর মান সবসময় কি হবে, সর্বোচ্চ বা কনস্ট্যান্ট হবে। তাহলে যখন আমরা W কে এবার ডিফারেন্সিয়েট করব, তো W কে ডিফারেন্সিয়েট করলে DW, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। আমরা এখন উভয় পক্ষে লগ প্রয়োগ করলে কি হয় দেখো, DW কে লগ প্রয়োগ করলে D log W হয়ে যাবে, 0 এর সাথে লগ গুণ করলে তো 0ই হয়ে যায়। তাহলে আমাদের এখান থেকে আসলো কি, D log W এর মানটা 0 আসলো। এই মানটাই তুমি 4 নম্বর সমীকরণে বসিয়ে দাও, এই যে D log W এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে এই অংশটার মান কি হবে, 0 হবে। দেখো এই অংশটার মান ঠিক 0ই হলো। তো এটাকে আমরা ধরে নিলাম 5 নম্বর সমীকরণ। এখন আমাদের যে কাজ দেখো, আমরা জানি আইসোলেটেড একটা সিস্টেমের ক্ষেত্রে কণার মোট সংখ্যাও ধ্রুব বা কনস্ট্যান্ট হয়, আবার কণার মোট শক্তিও ধ্রুব বা কনস্ট্যান্ট হয়। এটা কিন্তু আমরা বারবারই বলে আসছি যে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কণার মোট শক্তি এবং সংখ্যা সবসময় কি হয়, কনস্ট্যান্ট বা ধ্রুব হয়। তো এটাকেই আমরা এখন একটু গাণিতিক সমীকরণ দিয়ে দেখাবো। দেখো কণার মোট সংখ্যা n = n1 + n2 + nk = কনস্ট্যান্ট, ঠিক আছে। কণার মোট সংখ্যা কিন্তু এইটা, এই যে কণার মোট সংখ্যা n এর মান কিন্তু এইগুলো, যাদের মান আবার কি, কনস্ট্যান্ট, ঠিক আছে। আরো একবার বোঝো, কণার মোট সংখ্যা কি হবে, n1 n2 nk এদের সমষ্টি হবে, ঠিক আছে, আর এর মান কি হবে, কনস্ট্যান্ট হবে, যেহেতু এটা আইসোলেটেড সিস্টেম। এখন যদি আমরা n1 n2 nk এসব না লিখে ডিরেক্ট কি করব, সামেশন দিয়ে ni লিখে দিব = কনস্ট্যান্ট। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে, ni কে ডিফারেন্সিয়েট করলে কি হতো, dni, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। এখন উভয় পক্ষকে আলফা দিয়ে গুণ করো, তাহলে আলফা dni, 0 এর সাথে আলফা গুণ করলে 0। এটা ধরে নাও 6 নম্বর সমীকরণ। আবার কণার মোট শক্তিও কি হবে, কনস্ট্যান্ট হবে। তো কণার মোট শক্তিকে আমরা কিভাবে লিখবো, U = n1 u1 n2 u2 nk uk। মানে আমরা জানি যে মোট শক্তিকে কিভাবে ক্যালকুলেশন করা হয়, কণার সংখ্যা দিয়ে আর তোমার যে শক্তি স্তর বা শক্তি স্তরের সংখ্যা দিয়ে কিন্তু কণার মোট শক্তিটা বের করা হয়। তো আমরা জানি কি, কণার মোট শক্তি U = n1 u1 + n2 u2 + nk uk। তো এটাকেও যদি আমরা এতগুলো না লিখে সামেশন দিয়ে ni আর ui করে দিব, যাদের মান কি, কনস্ট্যান্ট। এখানে তোমরা লিখে নিতে পারো কনস্ট্যান্ট। তাহলে এখন যদি আমরা এখানে ডিফারেন্সিয়েট প্রয়োগ করি, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, আর ni ui কে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, ni এর সাপেক্ষে, তাহলে ui এর মান 0 হয়ে যাবে, আর ni কে ডিফারেন্সিয়েট করলে হয় dni, ঠিক আছে। দেখো এটা কিন্তু প্রথম ধাপে, আমরা যখন প্রথম ধাপে করব, এটাকে u ধরো, এটাকে v ধরো, তাহলে কি হবে, u কে রেখে একবার v কে করতে হবে, v কে রেখে u কে করতে হবে। তো আমরা যদি প্রথমে u কে রেখে v কে করতে যাই, তো v কি ui না, যাকে ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট 0 হয়ে যায়, তাহলে আমাদের প্রথম অংশ হচ্ছে না, প্লাস দ্বিতীয় অংশে কি করব, আমরা v কে রাখবো, অর্থাৎ ui কে রাখবো, রেখে u কে করব, ni কে করলে কি হয়, dni, ঠিক আছে। তাহলে v কে রেখে u কে করলাম, এই ধাপটাই হবে কিন্তু। এরপর কি করব, আমরা এই উভয় পক্ষে বেটা দিয়ে গুণ করলে এই অংশে বেটা গুণ হয়ে যায়, এই অংশে 0 থাকার কারণে গুণ হতে পারে না। এটাকে আমরা ধরে নিলাম 7 নম্বর সমীকরণ। তো আমাদের কাজ হচ্ছে এখন এই 6 নম্বর আর 7 নম্বর সমীকরণকে আমরা ওই 5 নম্বরের সাথে বিয়োগ করব। দেখো 5 নম্বর সমীকরণটা ছিল কিন্তু এইটা, যার সাথে আমরা কি করছি, 6 আর 7 নম্বরকে বিয়োগ করে দিচ্ছি। তো বিয়োগ করলে কি আসে দেখো, সামেশন যেভাবে 3 জনের ভিতরে কিন্তু 3টা রাশির ভিতরে সামেশন আছে না, তাহলে আমরা সামেশনকে কমন নেই, আবার ডিএনআইও কিন্তু 3টা রাশির ভিতরে আছে, যাকে আমরা শেষে কমন নিচ্ছি। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেগুলো অবশিষ্ট থাকে তাদেরকে বসিয়ে দেবো, এখান থেকে আলফা থাকে, এখান থেকে বেটা ইউআই থাকে, এখান থেকে এই অংশটা থাকে, তাহলে বসিয়ে দাও, দিয়ে এটাকে ধরে নাও 8 নম্বর সমীকরণ। দেখো এই 8 নম্বর সমীকরণের মান তখনই 0 হবে, বা এই সমীকরণটি তখনই সত্য হবে যখন এই থার্ড ব্র্যাকেটের অংশটার মান 0 হবে, ঠিক আছে। তাহলে ওইটাকে তোমরা এখানে 0 দিয়ে লিখে দাও। এখন ক্যালকুলেশন করো, মাইনাস আলফা মাইনাস বেটা ইউআই কে ডান পাশে পাঠিয়ে দাও, প্লাস আলফা প্লাস বেটা ইউআই হয়ে যাবে। তারপর দেখো এখান থেকে এই অংশটাকে রেখে লগকে ডান পাশে পাঠালে অ্যান্টি লগ e⁻² হয়ে যাবে, ঠিক আছে, বা এক্সপোনেনশিয়াল বলা যায় এটাকে। আর এই অংশটা কি হয়ে যাবে, তার পাওয়ারে চলে যাবে। এরপর দেখো এই এনআই কে কিন্তু এই এনআইও পায়, আবার এই জিআইও কিন্তু এনআই কে পায়, তাই না। তাহলে আমরা যদি আলাদা করি এনআই বাই এনআই প্লাস জিআই বাই এনআই হয়, তো এনআই বাই এনআই এর মান তো 1, আর এই প্লাস জিআই বাই এনআই = e⁻² প্লাস বেটা ইউআই। এরপর আমরা দেখো এখান থেকে শুরু করছি, এই জিআই বাই এনআই কে রেখে প্লাস 1 কে ডান পাশে পাঠিয়ে দাও, কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। এবার আমরা কি করব, উল্টা করব, ঠিক আছে, লবকে হরে নিয়ে যাব, হরকে লবে নিয়ে আসবো, তাহলে এনআই উপরে চলে যাবে, জিআই নিচে চলে আসবে, এই অংশটা নিচে চলে আসবে, নিচে কিছু নেই মানে 1 ছিল সেটা উপরে চলে গেল। এবার এনআই কে রাখো, এনআই কে রেখে জিআই কে ডান পাশে পাঠাও, তাহলে কি হয়ে যায় দেখো, এই 1 জিআই এর জায়গায় চলে আসে, জিআই 1 এর জায়গায় চলে আসে, ঠিক আছে। এই যে এই জিআই ছিল যেটা 1 এর জায়গায় চলে আসলো, আর এখানে 1 ছিল যেটা এইখানে চলে আসলো, তো 1 তো আর লেখা লাগে না। তাহলে এনআই = জিআই বাই e⁻² প্লাস বেটা ইউআই -1। এই সমীকরণটাই কিন্তু বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ল বা বোস-আইনস্টাইন বন্টন সমীকরণও বলা যায়, ঠিক আছে। এটা কি করছে দেখো, কোনো সিস্টেমে বিভিন্ন শক্তি স্তরে কণার সর্বোচ্চ সম্ভাব্য বন্টন নির্দেশ করছে, তাই একে বলা হয়
বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ল বা বন্টন সূত্র। তো আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা নেই।